সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। টিভিএন 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান ছিলেন ওয়েলনেস। অনুষ্ঠানটি বরাবর মতোই সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিভিএন 24 টেলিভিশন থেকে, এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসেন। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্টেটে আসলে বাজারে গেলে আমরা দেখতে পাচ্ছি যে ডিমের সংকট। ডিম বাজারে পাওয়া যাচ্ছে না, বা পাওয়া গেলেও অনেক বেশি দাম। এবং যখনই এর কারণ সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে, দেখা গেল বার্ড ফ্লু। আজকে অনুষ্ঠানে বার্ড ফ্লু সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদেরকে এই বিষয় এবং মেডিসিন রিলেটেড যে কোনো প্রশ্নের জন্য সরাসরি ডায়াল করুন 646307838 এই নাম্বার। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে সরাসরি সংযুক্ত আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রুমি আহমেদ খান। ডক্টর রুমি আহমেদ খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। টিভিএন 24 এর সব দর্শককে আমার শুভ সন্ধ্যা। আসলে নর্থ আমেরিকাতে প্রায় প্রতি বছরই ফ্লুতে আক্রান্ত হয় অসংখ্য মানুষ, এবং এই ফ্লুর অনেক ধরনের ভেরিয়েশন আমরা দেখতে পাচ্ছি, যার ভিতরে হচ্ছে একটি বার্ড ফ্লু। বার্ড ফ্লু ঘুরে ফিরে বেশ কয়েকবারই এখানে দেখা দিয়েছে, এবং নানা রকম সিচুয়েশনে আমাদের মনে বার্ড ফ্লু থেকে নানা ধরনের প্রশ্ন জাগ্রত হয়। আজকে অনুষ্ঠানে আমরা সেই কমন সিচুয়েশন এবং প্রশ্নগুলো আলোচনা করবার চেষ্টা করব। তবে বার্ড ফ্লু কতটা ডেঞ্জারাস, এই বিষয়ে আমাদের অনেকের মনেই শঙ্কা রয়েছে। আমরা জানি যে বার্ড ফ্লু হয়তোবা ততটা সিভিয়ার নয়, কিন্তু আবার একদম নেগলেক্ট করবার মতো কিন্তু নয়। এখানে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশনের যদিও এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু এবছর যুক্তরাষ্ট্রের জানুয়ারি মাসে লুইজিয়ানাতে বার্ড ফ্লুর সিভিয়ারিটি থেকে কিন্তু একজন মানুষের মৃত্যু হয়েছে। সুতরাং এটাকে অবহেলা করবার মতো কিন্তু কোনো কারণ নেই। আমরা শোনার চেষ্টা করব, ইনফরমেশন গুলো গুরুত্ব সহকারে এবং ফলো করবার চেষ্টা করব। ডক্টর খান, আপনার কাছে শুরুতেই জানতে চাইবো যে আসলে প্রতি বছর আমরা যে ফ্লু ভ্যাকসিন নেই, বার্ড ফ্লুর ক্ষেত্রে কি এই ফ্লু ভ্যাকসিন কি কার্যকরী কিনা, এবং রেগুলার যে ফ্লু হচ্ছে আর এই বার্ড ফ্লু থেকে মানুষের যে ট্রান্সমিশন হচ্ছে, তাতে কি ধরনের ডিফারেন্স আসলে আমরা দেখতে পাচ্ছি? আমাদের যে রেগুলার অ্যানুয়াল ফ্লু ভ্যাকসিন, এই ফ্লু ভ্যাকসিন বার্ড ফ্লুর ক্ষেত্রে কার্যকরী হবে না। এখানে বার্ড ফ্লু ব্যাপারে যাওয়ার আগে আমাদের কিছুটা ব্যাখ্যা করা দরকার যে আমাদের নর্মাল ফ্লু, আমাদের যে হিউম্যান ফ্লু হয়, নর্মাল ফ্লুটা কি, তারপরে উই ক্যান গো টু বার্ড ফ্লু। আমাদের যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ফ্লু হচ্ছে ভাইরাস, এটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে এই যে ওষুধটা হয়, এটা রেসপিরেটরি ভাইরাস। আমাদের শ্বাস, যে আমাদের রেসপিরেটরি সিস্টেম, শ্বাস প্রশ্বাস সিস্টেম, নাক থেকে শুরু করে শ্বাসনালী থেকে লাং পর্যন্ত, এই সিস্টেমের প্রদাহ বা ইনফ্লামেশন। এখন 4 ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে মোটা দাগে: ইনফ্লুয়েঞ্জা এ, বি, সি এন্ড ডি। ইনফ্লুয়েঞ্জা এ এবং ইনফ্লুয়েঞ্জা বি আমাদের সিজনাল যে ভাইরাল ফ্লু গুলাই হয়, এপিডেমিক হয়, স্পোরাডিক এন্ডেমিক ভাবে আমাদের ফ্লু হয়, সেগুলা মোস্টলি ইনফ্লুয়েঞ্জা এ এবং ইনফ্লুয়েঞ্জা বি দিয়ে হয়। এখন এই যে ইনফ্লুয়েঞ্জা এ এবং ইনফ্লুয়েঞ্জা এ, এখন পর্যন্ত আমাদের মানব ইতিহাসে দুটা বড় ফ্লু প্যান্ডেমিক ঘটিয়েছে। একটা হচ্ছে স্প্যানিশ ফ্লু, আর একটা হচ্ছে 1918-এর, আর একটা হচ্ছে 1957-এর এশিয়ান ফ্লু প্যান্ডেমিক। সুতরাং ইনফ্লুয়েঞ্জা এ এবং এটার সাবটাইপ গুলার প্যান্ডেমিক ঘটানোর একটা ক্ষমতা, পটেনশিয়াল আছে। সে কারণেই আমরা ফ্লু নিয়ে আমাদের পাবলিক হেলথ বিশেষজ্ঞরা, আমাদের স্বাস্থ্য খাতের যারা পলিসি মেকার, তারা সবসময় ফ্লু নিয়ে একটু শঙ্কিত থাকেন। আমরা যখন আমাদের কোভিড হলো 2020 সালে, তখন কিন্তু আমাদের পুরো সিস্টেম, কোভিড হওয়ার আগে পুরো সিস্টেম ওয়াজ প্রিপেয়ার্ড or preparing for
প্যাথোজেন এক্স একটা ভাইরাস, সবাই ধারণা ছিল ইট উইল বি ইনফ্লুয়েঞ্জা টাইপের ভাইরাস, মিউটেশন হয়ে আমাদের প্যান্ডেমিক করবে, কিন্তু ওটা হলো করোনা ভাইরাস। কিন্তু করোনা ভাইরাস আমাদের ইতিহাসে ম্যাক্সিমাম প্যান্ডেমিক হয়েছে ইনফ্লুয়েঞ্জা ফ্লু ভাইরাস দিয়ে। এই কোভিড প্যান্ডেমিকটা এটা রেয়ার প্যান্ডেমিক যেটা করোনা ভাইরাস দিয়ে হলো। এখন আমাদের মানুষের যে সিজনাল ফ্লু হয় টাইপ এ টাইপ বি, ফ্লু এ ফ্লু বি, এখন ফ্লু এ ফ্লু বি কিছু নাম আছে। ওদের যে সারফেস ভাইরাসের যে প্রোটিন আছে, যে প্রোটিন আইডেন্টিফাই করে ওদেরকে নামকরণ করা হয়। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সারফেসে দুটো প্রোটিন আছে, একটা হচ্ছে কি এইচ প্রোটিন, হিমোগ্লুটিনিন প্রোটিন, আর একটা হচ্ছে কি নিউরোঅ্যামাইনেডেজ অ্যান প্রোটিন। এইসব ভাইরাসে ভাইরাসে 18টা এইচ প্রোটিন আছে, 18 টাইপের, এবং 11 টাইপের অ্যান প্রোটিন আছে। এখন একটা ভাইরাস তার টাইপ 1 এইচ প্রোটিন, টাইপ 1 অ্যান প্রোটিন, তার নাম হচ্ছে কি H1N1। H1N1টা এখন আমাদের কমন সিজনাল ভাইরাস। এই ভাইরাসটা প্রথম আমাদের এপিডেমিক করে, প্যান্ডেমিক করে 2009 সালে, H1N1 ভাইরাসটা। H1N1 এর সাথে আরেকটা সিজনাল ভাইরাস হচ্ছে H3N2, ওইটা হিমোগ্লোবিন 3 প্রোটিন আর N2। এই দুটো হচ্ছে কি আমাদের সবচেয়ে কমন ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের টাইপ, যেগুলো আমাদের সিজনাল ভ্যারিয়েশন করে। এবং এই দুই ভাইরাসে বিভিন্ন ট্রেড, বিভিন্ন ক্লেড, সাব ক্লেড নিয়ে প্রেডিক্ট করে প্রতি বছর আমাদের যে ফ্লু ভ্যাকসিন হয় সেগুলো এই দুটো ভাইরাস এগেনস্টে হয়, H1N1 আর H3N2। সঙ্গে বি ভাইরাস থাকে একটা, ওইটা ভিক্টোরিয়া টাইপ। বি ভাইরাস দুটো আছে, একটা হচ্ছে গিয়ে ইয়ামাগাটা, একটা হচ্ছে ভিক্টোরিয়া টাইপ। এখন ইয়ামাগাটা হয় না, এখন ভিক্টোরিয়া টাইপটাই মোস্টলি হয়। এখন ওই বি ভাইরাসটাও থাকে। তো আমাদের সিজনাল ফ্লু ভ্যাকসিনটা আমাদের কমন কোল্ড, ইনফ্লুয়েঞ্জা এ এবং বি এগেনস্টে এই কিছুটা ক্ষেত্রে হলো প্রোটেক্ট করে। কিন্তু এখন যে বার্ড ফ্লু হচ্ছে গিয়ে ওইটা তো H1N1 না, বা ওইটা H3N2 না, ওইটা অন্য জিনিস। সে কারণে আমাদের এই ফ্লু ভ্যাকসিন ওই বার্ড ফ্লু এগেনস্টে আমাদের প্রতিরোধ করবে না। আমরা বার্ড ফ্লু যখন হিউম্যানের ক্ষেত্রে হচ্ছে, সেক্ষেত্রে আমরা কমনলি কি ধরনের সিমটমস দেখতে পাচ্ছি এবং আমরা ডায়াগনোসিস করছি কিভাবে? এখন বার্ড ফ্লুটা হচ্ছে কি, এখন যেই বার্ড ফ্লুটা আমরা প্রথম আবিষ্কার হলো এবং এটা বার্ডে পেলাম, তারপরে প্রথম হিউম্যানে আসলো, ওইটা হচ্ছে 2020-21 দিকে। এটা হচ্ছে গিয়ে H5N1। এখন নর্মাল সিজনাল ফ্লু হচ্ছে H1N1 আর H3N2, আর ব্লাড ফ্লুটা হচ্ছে গিয়ে H5N1। ওইটা 2021 থেকে ওইটা বার্ডে আমরা দেখা শুরু করলাম, এবং তখন থেকে ছোটখাটো করে টুকটাক করে বার্ড টু হিউম্যান ট্রান্সমিশন হতো। কিন্তু এখন পর্যন্ত কোন সিরিয়াস হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিছু কেস আছে যেগুলা নিয়ে অনেক গবেষণা, অনেক ইনভেস্টিগেশন হচ্ছে, যে ওগুলার কোনো ক্লিয়ার কোনো অ্যানিম্যাল বার্ড কন্ট্যাক্ট হয় না। কিন্তু এগুলো বেসিক্যালি হয় বার্ডের ফিডার, বার্ড ড্রপিং, ওদের সঙ্গে হাই ডোজ এক্সপোজার হলে। আপনি একটা বার্ড ফিডার টাচ করলেন 1 সেকেন্ডের জন্য, ইট উইল নট বি কজিং এ বার্ড ফ্লু। বাট খুব হাই লেভেলের এক্সপোজার, আপনি পেট বার্ড বা আপনি চিকেন কুপে কাজ করেন, সেখান থেকে এই বার্ড ফ্লুটা মানুষের মধ্যে আসতে পারে। এবং মানুষের মধ্যে এখন পর্যন্ত আমরা আমেরিকাতে, নর্থ আমেরিকাতে প্রায় 65 কেসেস অফ হিউম্যান বার্ড ফ্লু, হিউম্যান এভিয়ান H5N1 ইনফ্লুয়েঞ্জা কেস দেখেছি।
এবং হিউম্যানে অ্যাকসেপ্ট দুটো ডেথ ছাড়া, আর বেসিক্যালি এগুলো মাইল্ড। একটা ডেথ হয়েছে লুইজিয়ানাতে, ওটা বয়স্ক মানুষ, বেশ সিক্স ছিল। একটা টিনেজার ছেলে মারা গেছে কানাডাতে। এই দুটা নিয়ে বেশ কাজ হচ্ছে, গবেষণা হচ্ছে, কিভাবে মারা গেল, জাস্ট ধরনের ব্যাক ট্রেকিং হচ্ছে, হাউ হি গট ইট। কিন্তু এই দুটা ছাড়া কোনো কেস নেই। তবে এই বার্ড ফ্লু বিভিন্নভাবে হিউম্যান পপুলেশনে আছে সিন্স 2020-21 থেকে, কিন্তু হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন, মানুষ থেকে মানুষের, যেটা যেভাবে কোভিড হতো, কোভিডে ঘরে একজন বা ফ্লু H1N1 বা H3N2 একজন হলে বাকি সবার হয়ে যায়, H5N1 যে বার্ড ফ্লু, তা এখন পর্যন্ত মিউটেট করেনি টু কজ হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন। আমরা ডায়াগনোসিস এর ক্ষেত্রে কি কি ধরনের পদক্ষেপ নিচ্ছি, এবং আমরা জানি যে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হচ্ছে না, কিন্তু আসলে অনেক মানুষের বাসায় বা বেশিরভাগ মানুষের বাসায় বিভিন্ন ধরনের পেট থাকে। তো এই বার্ড ফ্লু কি আমাদের পেটকে ইনফেক্টেড করতে পারে, বা সেখান থেকে বাসার অন্যদেরও কি ইনফেক্টেড হওয়ার কোনো ভয় থাকে? সেক্ষেত্রে কি করণীয়? এটা একটা বড় প্রশ্ন, ইদানিং ঘুরকা আছে। আপনি একটা প্রশ্ন করেছেন যে বার্ড ফ্লুর সিমটম কি। ভেরি নর্মাল, স্নিজিং, রানি নোজ, সাধারণ ফ্লুর মতো সিমটম, মানে এটা কোনো আলাদা কোনো সিমটম নাই মানুষের মধ্যে। এখন এবার যা হলো, এই যে এখন যে বার্ড ফ্লুটা আমরা দেখছি এইবার এসে আমরা দেখলাম যে বার্ড, তো এই ফ্লুটা বার্ডদের জন্য খুবই ডিভাস্টেটিং। বার্ড আমাদের মানে চিকেন, ফাউল, পোলট্রি, ওরা খুব সিরিয়াসলি ইনফেক্ট এবং দে ডাই। সে কারণে যে কোনো ফার্মে একটা মুরগি বা একটা বার্ডের এই ধরনের একটা ফ্লু হলে ওরা পুরো লক্ষ মিলিয়ন মিলিয়ন চিকেনকে কাল করে ফেলে। They destroy those whole stock farm full of millions of livestock. সে কারণে আপনি বলেন ডিম বাজারে নেই, বিকজ অফ সেম রিজন, বিকজ অফ শত শত চিকেন ফার্ম সব বন্ধ করে দিয়ে হচ্ছে, সব চিকেন গুলোকে মেরে ফেলতে হয়েছে। বার্ডে এই ফ্লু, বার্ডে ডাই। কিন্তু বার্ড থেকে আমরা এবার দেখলাম যে প্রথম ইন্ডেক্স কেসটা, এটা ক্যাটেলে গেল, গরুতে গেল, কাউতে গেল। ফার্স্ট কেসটা টেক্সাসে হয়েছে। এখন দেখছি যে খ্যাট, এই ওরা বার্ড থেকে ইনফেক্ট হচ্ছে, বেশ ভালোভাবে হচ্ছে। কিন্তু যখন ওরা বার্ড থেকে অন্য ম্যামালে ইনফেক্ট হচ্ছে, ওরা বার্ডের মতো এত সিরিয়াস অসুখ সৃষ্টি করতে পারছে না, খুব মাইল্ড ডিজিজ হচ্ছে। এবং ওই ক্যাটেল থেকে হিউম্যান ট্রান্সমিশন হয়েছে, যারা মিল্কিং করে, মিল্ক করে, মিল্কের যে একটা ফেনা হয়, একটা এয়ারবর্ন ড্রপলেট হয়, ওখান থেকে যারা কাজ করে তারা সেখান থেকে অনেকের বার্ড ফ্লু হয়েছে। অনেকে খ্যাট, বিশেষ করে কিটেন, ডগে দেখে, কিন্তু অনেকে ক্যাটের আমরা বার্ড ফ্লু পেয়েছি, এবং অনেক ক্যাট মারা গিয়েছে। অনেক ক্যাটের প্রথমে স্নিজিং হয়, নাকে পানি, তারপর অনেকের সিজার হয়, অনেক ক্যাট মারা যায় ফ্রম বার্ড ফ্লু। বাট ম্যামালে বার্ড ফ্লুর সিরিয়াসনেস অনেক কম। আর আমরা আমাদের যারা বাসায় যারা ক্যাট, যারা ডোমেস্টিক ক্যাট, বাইরে যায় না, হয়তো এক্সপোজারের চান্স কম, ওদের চান্স কম। যে ক্যাট গুলা ফেরাল ক্যাট বা সেমি ইন্ডিপেন্ডেন্ট ক্যাট বাইরে যাচ্ছে, এক্সপোজ টু ওয়াইল্ড cat, they have a more chance of getting exposed. কিন্তু আমাদের ডোমেস্টিক ক্যাটের ক্ষেত্রে এক্সপোজার কম। আবার অনেকে ক্যাট নিয়ে বাইরে পার্কে হাঁটতে যান, তখন ক্যাট ঘোরাঘুরি করে, ক্যাট হয়তো একটা বার্ডে ড্রপিং টাচ করলো, সেখান থেকে ক্যাট গেট ইনফেক্টেড। বাট এগুলার সম্ভাবনা অনেক কম, সেগুলো নিয়ে প্যানিক করার কিছু নেই। আমরা জানি যে ইনফেক্টেড বার্ডের স্যালাইভা অথবা ফিসিস থেকে আসলে জার্মটি অনেক সহজে বেশি স্প্রেড করতে পারে।
তো সেই রকম সিচুয়েশনে এবং আরো বলা হচ্ছে যে আহ, যেই বার্ডটি মারা যাচ্ছে, মানে মৃত পাখি যেটা ইনফেক্টেড ছিল, সেটা থেকে স্প্রেডটা অনেক বেশি এবং সহজেই হয়। তো সেই রকম ক্ষেত্রে যদি কারো পেট এক্সপোজ হয়, সেক্ষেত্রে তাদের কি করণীয়? কারণ এখানে তো আসলে আমাদের অনেকের বাসায় কুকুর অথবা বিড়াল থাকে। তো কোনোভাবে কোনো কারণে যদি এক্সপোজড হয়ে যায়, সেটি কি আমাদের ক্ষেত্রে বুঝবার বা সতর্ক হবার কোনো উপায় আছে? এবং সেক্ষেত্রে তো অবশ্যই আসলে এখন পর্যন্ত ডগের মধ্যে আমরা তেমন কোনো রিপোর্ট পাইনি। ক্যাটে হয়েছে, এবং ডগ গুলাই বেশি বেশি কিউরিয়াস। People get to walk the dog in the park, in the beach. If they see a dead bird, they will jump onto it. They'll flip the bird. They will inspect the bird. Dogs are more naturally curious to see a dead bird. A cat, যদি যায় তখন that can be a risky behavior for a cat. সেখান থেকে পেতে পারে। এবং মানে বার্ড ফিডারে খুব বেশি টাইম যারা ব্যয় করছে বার্ড ফিডারে, বা চিকেন ফার্মে, চিকেন ফার্ম, এই ধরনের বড় বড় পোল্ট্রি ফার্মে, সেখানে ক্যাট দে আর অ্যাট মোর রিস্ক। কিন্তু আজকাল তো এই ধরনের চিকেন ফার্ম গুলাতে খুব হাইলি সার্ভেলেন্স হয়, কনস্ট্যান্ট সার্ভেলেন্স, ডেইলি সার্ভেলেন্স হয়। এবং একটা বার্ড যদি বার্ড ফ্লু ধরার পর ওরা পুরা পপুলেশন ওরা ডিস্ট্রয় করে দেয় টু সেভ দ্য ইন্ডাস্ট্রি। সুতরাং আমাদের এই ক্ষেত্রে সাবধান হতে হবে। বাট অ্যাকসেপ্ট ক্যাট ছাড়া আমি খুব একটা ওরি করি না। আর খাওতে হচ্ছে, অনেক গরুতে হচ্ছে, সেগুলো ওয়াইল্ড বার্ড, they are sitting on the cow. Somehow cow is they are grazing, eating grass with infected bird poop. সেখান থেকে ওরা মানে সেখান থেকে ড্রপলেট গুলা পাচ্ছে। সুতরাং এগুলা হতে পারে। প্রিভেনশনের জন্য আমরা আসলে কি ধরনের অ্যাডভাইস প্রোভাইড করছি, এবং ট্রিটমেন্টের ক্ষেত্রেও কমনলি কি ধরনের ট্রিটমেন্ট প্রোভাইড করা হচ্ছে? আসলে তো বার্ড ফ্লুর H5N1 এর একটা ভ্যাকসিন আছে, ওইটা অলরেডি সরকারের কাছে প্রিপারেশন নেওয়া আছে। যদি এটা হিউম্যান টু হিউম্যান বা এটা সিরিয়াস হয়ে যায়, তাহলে 10 মিলিয়ন ভ্যাকসিন ক্রিয়েট করার ক্যাপাবিলিটি এখনই আছে। আর মডার্না ওরা কাজ করছে, এবং ওরা হয়তোবা দে উইল হ্যাভ এ গ্র্যান্ট আছে। ওরা খুব হাই স্টেকে, হাই স্কেলে, in a scalable way they can produce. এখন একটা কনসার্ন রয়ে গেছে, এই সরকার, এই হেলথ এন্ড হিউম্যান সেক্রেটারি, উনি হয়তো খুব একটা ভ্যাকসিনে বিশ্বাস করেন না। আমি জানি না এই সরকারের সময় এত হাই স্পিডে ভ্যাকসিন প্রিপেয়ার হবে কিনা। কিন্তু আমাদের কোভিডের সময় এই সরকারই ছিল, তখন ওরা তো অপারেশন ওয়ার্প স্পিডে খুব দ্রুতই ভ্যাকসিন করেছিল। তবে আমি এই নিয়ে করি না। আর যদিও বার্ড ফ্লু H5N1 টোটালি ডিফারেন্ট দেন H1N1 অথবা H3N2, কিন্তু আমরা তো প্রতি বছর H1N1 এগেনস্ট একটা ভ্যাকসিন নিচ্ছি। আমাদের বারবার ফ্লু হচ্ছে, আমাদের ওই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এগেনস্টে যথেষ্ট হার্ড ইমিউনিটি আছে। এখন ওই ইমিউনিটি কিছুটা হলেও বার্ড ফ্লুর এগেনস্টে ক্রস রিয়েক্ট করে, যেমন N1 এর এগেনস্টে অ্যান্টিবডি আছে, ওই H5N1 এ ওইটা সেক্ষেত্রে আমাদের কিছুটা প্রোটেক্ট করে। সেই কারণে হয়তো আমরা হিউম্যানে খুব সিরিয়াস ডিজিজ দেখছি না বার্ড ফ্লু নিয়ে। আর এটা ট্রিটমেন্ট তো সেম, অ্যান্টাইভাইরাল ড্রাগ, নিউরোমাইনাইডেস, যেগুলো ইনফ্লুয়েঞ্জার জন্য ইউজ করা হচ্ছে সেগুলো এখানে ইউজ করা হবে। টাইমিফ্লু টাইপের মেডিকেশন, তবে এগুলা টাইমিফ্লু ইজ স্টাডিড প্রুভেন এগেইনস্ট H1N1 or H3N2, তবে আমরা মনে করি যে ওইটা H5N1 এগেইনস্টেও কাজ করবে বিকজ অফ দ্য মেকানিজম অফ অ্যাকশন। হ্যাঁ,
আর প্রিভেনশন তো আমি বললামই, avoid bird feeders, avoid dead birds, avoid chicken, poultry farms, avoid sick animals. এই সময় কি পোল্ট্রিটা আমাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত? কারণ আমরা কিন্তু দেখছি যে বলা হচ্ছে যে যদি 165 ডিগ্রি সেলসিয়াসে কুক করে ডিম খাওয়া হচ্ছে অথবা পোল্ট্রির মিটও যদি খাওয়া হচ্ছে, সেটার ক্ষেত্রে কিন্তু আসলে জার্মটি টোটালি কিল হয়ে যায়, এটা দেখা গিয়েছে। তো সেক্ষেত্রে আপনি কি মন্তব্য করবেন? এখন আমরা যেভাবে পোল্ট্রি কিনি, এখানে একটু কেয়ারফুল থাকতে হবে। আমরা তো বাঙালি, আমরা তো আর আমরা হালাল লাইভ চিকেন কিনি। আমরা মানে লাইভ চিকেন ফার্মে গিয়ে লাইভ চিকেন স্লটার করে কেটে আনি। তো আমাদের কমিউনিটি আমরা এট মোর রিস্ক। পুরো নিউ ইয়র্ক সিটির মধ্যে এই ধরনের 57টা স্টোর আছে, আর আমার আর বেশি। এদের গভর্নমেন্ট কাউন্টে 57 স্টোর আছে যেখানে লাইভ চিকেন স্লটার করে বিক্রি করা হয়। আমার ধারণা আরো বেশি আছে। এবং এই যেখানে এগুলো লাইভ চিকেন স্লটার করে বিক্রি করা হচ্ছে, সেখানে কোন চিকেনটা ছিল অসুস্থ, কোনটা সিক ছিল, ওটা নিয়ে খুব একটা আমরা জানি না। এবং সেক্ষেত্রে একটা রিস্ক রয়ে যায়। সেই জন্যই আমাদের হয়তো বা ফার্মের চিকেনের চেয়ে হয়তো বা আমাদের প্রসেস চিকেন, সুপার মার্কেটের চিকেন দিকে হয়তো বা আগামী কয়েক মাস সেদিকে যেতে হবে যদি আমরা চিকেন চাই। কারণ আমাদের যারা এথনিক গ্রোসারি ওনার বা যারা সেলার, যারা মিট কাটার, তারা হয়তো বা এতটা অ্যাওয়ার না বার্ড ফ্লু নিয়ে। একটা সিক চিকেন ওরা ওটাকে ডিসকার্ড করবে না, ওরা ওটাকে টেস্ট করবে না, ওরা যে জাস্ট slaughter and sell it. এবং they themselves are at risk and they're putting you at risk also. যদিও মাংস এনে আমি ধুয়ে রান্না করি, সেক্ষেত্রে রিস্ক অনেক কম, কিন্তু যখন চিকেনটা প্রসেস করা হচ্ছে, ইফ ইউ আর অ্যারাউন্ড দ্যাট টাইম ইন ফ্রন্ট, সেখানে একটা রিস্ক তো অবশ্যই রয়ে যায়। সাধারণত কিন্তু আসলে আমরা মানে ওখানে ওয়েট করি, যখন এটা প্রসেস করা হয় দেখা যায় যে আমরা সাধারণত সামনে ওয়েট করি। ইভেন দোকানেও যখন আমরা দোকান থেকেও যখন কিনছি, তো সেক্ষেত্রে দুধ, ডিম এসবের ক্ষেত্রে আপনি কি কিছু দুধ ডিমের ক্ষেত্রে আমার মনে কোনো ভয় নেই। মানে লাইভ চিকেনটা ভয়, যেমন অনেক ক্ষেত্রে তো ওদের স্টোর থেকে, ওদের ফার্ম থেকে চিকেন ধরে এনে চিকেনটা প্রসেস করে আপনাকে বিক্রি করা হয়, সেগুলাই বেশি রিস্কি। দুধ ডিমের ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের নাই, তবে কাউর ক্ষেত্রে হচ্ছে, মানে গরুর ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে দুধে সেখান থেকে এয়ারবর্ন হচ্ছে, সেখান থেকে মানুষ ইনফেক্ট হচ্ছে, বাট নট ইন কেস অফ চিকেনে এটা হচ্ছে না। ইনফেক্টেড কাউর দুধ থেকে অনেক মানুষ ইনফেক্ট হয়েছেন। ওইটা এখন পর্যন্ত মেকানিজম ক্লিয়ার না, তবে ধারণা করা হচ্ছে গিয়ে যখন কাউ মিল্কিং করা হয়, সেক্ষেত্রে একটা অ্যারোসল ক্রিয়েট হয়, সেখান থেকে হয়তো বা হচ্ছে ওখান থেকে ইনফেকশনটা। সুতরাং এটা নিঃশ্বাসের মাধ্যমেও ছড়াচ্ছে, যেটা ধারণা করা হচ্ছে। এখন এখানে আরেকটা ব্যাপার আমাদের বলতে হবে যে হাঁস, চিকেন এবং অল আদার বার্ডস, ওদের যে হাঁস, ডাক, দে বিহেভ সেপারেটলি। ডাক গুলা যেমন বার্ড ফ্লু হলে বার্ড মারা যায়, যেমন আমাদের প্রথম যা হতো, কোভিড হলে সবাই মারা যেত, বার্ড ফ্লু হলে বার্ড খুব সিক হয়ে যায়, মারা যায়। কিন্তু আবার হাঁসের, এই যে আমরা যে এখন শীতে পর্যায়ে পাখি দেখি, উইন্টার যারা সিজনাল বার্ড ডাক গুলা আসে, আমরা হাঁস কিনে খাই, বা আপনাদের নিউ ইয়র্কে কানাডা গেস কানাডিয়ান ডাক গুলা, ডাকরা ও ইনফেক্ট হচ্ছে, এবং ডাকরা কিন্তু আবার সিক হয় না। ওরা আনলাইক চিকেন, দে ডোন্ট গেট সিক, দে ক্যারি ইট, দে বিকাম এ ক্যারিয়ার। এবং সেখানে ওদের মাধ্যমে ওরা যখন বারবার ইনফেক্ট হচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের মিউটেশন হয়,
এবং ওই মিউটেশন হয় এখন আরেকটা নতুন আউটব্রেক দেখা দিচ্ছে, এটা হাইলি প্যাথোজেনিক H5N9। আমরা দেখেছি H5N1 বাট এখন আরো হাইলি প্যাথোজেনিক একটা ফ্লু দেখা যাচ্ছে, ওটা ডাক থেকে এসছে, ওটা H5N9। খুব সম্প্রতি গত সপ্তাহে ক্যালিফোর্নিয়াতে একটা ফার্মে প্রায় 1.2 million chicken had to be culled for this highly pathogenic H5N9 virus infection. তাহলে এই মুহূর্তে কি আমরা সাজেস্ট করব যে আপনি যেটা বললেন যে বিশেষভাবে আমাদের কমিউনিটির জন্য, যেহেতু আমরা লাইভ ফার্ম বেশি প্রেফার করি, তো সেক্ষেত্রে চিকেন এবং ডাক এগুলো যতটা অ্যাভয়েড করা যায়, এবং আমরা কি বিফও সাজেস্ট করব অ্যাভয়েড করার বিফ জন্য? বিফ সমস্যা নাই কোনো, বিফ তো প্রসেস বিফ সমস্যা নাই, সমস্যা নাই। এখন 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 কোরবানির সময় হবে, কোরবানির সময় তো আমাদের মানুষজন ফার্মে গিয়ে গরু আনে, অনেকে নিজে গরু প্রসেস করে, সেটা একটা রিস্কি বিহেভিয়ার। বাট আমি মনে করি না এই মুহূর্তে আমাদের নর্মাল স্ট্যান্ডার্ড প্রিকশন থেকে আর আর কোনো মেজর ডেভিয়েশন করার প্রয়োজন আছে। আমরা সাবধান থাকি, আমরা নর্মাল আচরণ করি, আমরা একটু চোখ কান খোলা রাখি যে ফার্মে আমরা যাচ্ছি সেই ফার্মে কোনো অসুস্থ মুরগি আছে কিনা বা মুরগি অসুস্থ কিনা সেগুলা ইয়ে করি। আর আমার ধারণা সরকার, মানে ওদের নিউ ইয়র্ক হেলথ ডিপার্টমেন্ট, যারা এই ধরনের লাইভ পোল্ট্রি সেল করে সেখানে ওরা রেগুলার মনে হয় ম্যান্ডেট করছে, আমি জানি না কতদূর ওটা কমপ্লায়েন্স কতদূর, বাট ম্যান্ডেট করছে রেগুলারলি বার্ড ফ্লু টেস্ট করার জন্য। সুতরাং আমি পার্সোনালি ফিজিশিয়ান, আমি খুব একটা প্যানিক বাটন প্রেস করবো না। বিহেভ নর্মালি বাট stay informed and remain safe, but maintain your normal practice of life. অসংখ্য ধন্যবাদ ডক্টর খান। সুপ্রিয় দর্শক, আমরা বার্ড ফ্লু রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে আলোচনা করছি। এই মুহূর্তে চলে যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। বিরতির পরে আরো বার্ড ফ্লু রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে ফেরত আসছি আপনাদের সাথে। আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের স্টিভেন ওয়েলনেস আলোচনা। আমরা আলোচনা করছি বার্ড ফ্লু নিয়ে। আমাদের সাথে আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রুমি আহমেদ খান। আমাদেরকে বার্ড ফ্লু রিলেটেড এবং মেডিসিন রিলেটেড যে কোনো প্রশ্নের জন্য সরাসরি ডায়াল করুন 646-307-9828 এই নাম্বারটিতে। ডক্টর খান, আমরা জানছিলাম যে কি করে বার্ড ফ্লু প্রিভেন্ট করা যায় এবং আমাদের আসলে এই মুহূর্তে পোল্ট্রি রিলেটেড প্রোডাক্ট গুলো কতটা অ্যাভয়েড করা উচিত, কতটা সেফ। আমরা জানি যে অনেক বার্ড ফ্লুর ক্ষেত্রে আমরা জানি যে অনেকটাই বেশি অনেক পেশেন্টই কিন্তু আসলে অ্যাসিম্পটোমেটিক থাকেন, কিন্তু একই সাথে কিন্তু এটা পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে। সিভিয়ারিটিটা কারো কারো ক্ষেত্রে অনেক বেশিও হতে পারে, হসপিটালাইজডও হতে পারে। আমরা জানি যে এই বছর একজন পেশেন্ট মারাও গিয়েছেন যুক্তরাষ্ট্রে। তো এই সিভিয়ারিটি সম্পর্কে আপনি যদি আমাদের সাথে একটু এক্সপ্লেইন করেন, যে যেন আমরা এটা নেগলেক্ট না করে আমরা বুঝতে পারি যে আসলে ব্যাপারটা সিরিয়াস, এবং সিভিয়ারিটি যাদের ক্ষেত্রে বেশি হচ্ছে, যে পেশেন্ট মৃত্যুবরণ করলেন, কি ধরনের সিচুয়েশন থেকে আসলে এই ঘটনা ঘটছে? এখন এই দুটো ঘটনা ঘটেছে, একটা লুইজিয়ানাতে, একটা কানাডাতে। এখন আমাদের কাছে ক্লিয়ার কোনো তথ্য নেই আসলে যে ওরা কিভাবে মারা গেল। ওরা মারা গিয়েছে জানি আমরা, যে লুইজিয়ানা ছিল সে দুটা যে মানুষ, হি ইজ ওভার 65, অনেক অসুস্থ ছিলেন, কিন্তু যে কানাডায় সে টিনেজার এবং তার তেমন কোনো অসুখ ছিল না। সুতরাং আমাদের কাছে পুরো তথ্যটা নেই যে, এবং পুরো মেডিকেল ইনফরমেশনটা এই নিয়ে কোনো পেপার এখন তো পাবলিশ হয়নি। সে কারণে মেডিকেল সায়েন্সে আমরা এখন পর্যন্ত ক্লিয়ার ভাবে এখনো আমাদের আনসার জানা নেই যে আসলে হোয়াটস হ্যাপেনিং। যখন পেপারটা পাবলিশ হবে, এরকম রিসেন্ট ঘটনা পাবলিশ হবে, তখন আমরা আরো ক্লিয়ারলি বলতে পারবো। আমরা দেখেছি যে কোভিড এর সময় আমরা বিভিন্ন ধরনের ডিসইনফেক্টেন্ট ইউজ করেছি এবং নানা ধরনের ক্লিনিং মেথড আমরা ফলো করেছি। তো এই বার্ড ফ্লু যেহেতু আমরা বলছি যে এখানে ড্রপলেট ইনফেকশন বা এয়ারবর্ন ট্রান্সমিশনের সাসপিশন দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে কি কোনো স্পেসিফিক
ক্লিনিং মেথড অথবা প্রোটেকশন আমাদের ফলো করা উচিত, এবং মাস্ক ইউজ করা কি ইউজফুল কিনা সেক্ষেত্রে আপনার সাজেশন থেকে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটা স্ট্যান্ডার্ড প্রিকশন এগেইনস্ট রেসপিরেটরি ভাইরাল ইনফেকশন। ফার্স্ট হচ্ছে কি হ্যান্ড হাইজিন, হাত ধোয়া সাবান দিয়ে বা অ্যালকোহল দিয়ে বা ক্লোরিন দিয়ে, ক্লোরোক্সিন দিয়ে হাত ক্লিন রাখা, বারবার হাতটা হ্যান্ড টু নোজ, হ্যান্ড টু মাউথ, হ্যান্ড টু আই, সেখান থেকে আমাদের এর বড় অংশে ইনফেকশন ফোমাইট ট্রান্সমিট হয়, হাত ধোয়া। আর সেকেন্ড হচ্ছে গিয়ে অ্যাভয়েড এক্সপোজার, অ্যাভয়েড চিকেন ফার্মস, কাউ ফার্মস, অনেকে তো গরুর ফার্মে যায় টু গরুর মাংস আনতে, চিকেন ফার্মে যায়, সেগুলো অ্যাভয়েড করাটা এটা একটা কথা। থার্ডলি হচ্ছে গিয়ে মাস্কিং ইজ এ গুড হ্যাবিট। এখন পর্যন্ত ক্লিয়ার না যে এটা কতটুকু এয়ারবর্ন, সাইজ কি। স্ট্যান্ডার্ড মাস্কিং যদি সম্ভব হয়, N95 মাস্কিং আরো বেটার। বা মাস্ক যখন when you are in that environment, একটা N95 মাস্ক পরে থাকাটা বুদ্ধিমানের কাজ। আপনি যখন চিকেন ফার্মে যাচ্ছেন এই মুরগি কিনতে বা গরুর ফার্মে যাচ্ছেন কোরবানি বা গরুর মাংস আনতে, গরু কাটতে, তখন একটা N95 মাস্ক পরে থাকাটা এবং বারবার হ্যান্ড হাইজিন করাটা একটা জরুরি, একটা বুদ্ধিমানের কাজ হবে। আমরা এটাও দেখেছি যে এই ধরনের সিচুয়েশনে অনেকেই মনে করছেন যে আমাদের কি প্যান্ডেমিকের কোনো ভয় আছে কিনা। এই বার্ড ফ্লু যেহেতু দেখা যাচ্ছে যে সময়ের সাথে সাথে এটার সিভিয়ারিটিটাও মনে হচ্ছে বাড়ছে, তো অনেকেরই প্রশ্ন যে এতে কি প্যান্ডেমিকের মতো কোনো সিচুয়েশন ক্রিয়েট হবার মতো কোনো ভয় আছে কিনা। এই H5N1টা আমাদের হিউম্যানে সার্কুলেট করছে 2020 সাল থেকে, এখন পর্যন্ত হয়নি। এখন পর্যন্ত আমরা হিউম্যান টু হিউম্যানের ট্রান্সমিশনের কোনো প্রুফ পাইনি। যখন পর্যন্ত এটা হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হচ্ছে না, তখন পর্যন্ত এটা প্যান্ডেমিক পটেনশিয়াল খুবই কম। তবে যে কোনো দিন এইটা একটা মিউটেশন হয়ে ইট ক্যান কজ হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন। আরেকটা মিউটেশন হয় ইট ক্যান মেক ইট মোর প্যাথোজেনিক। কারণ আমাদের ইতিহাসের এই কোভিড ছাড়া সব বড় বড় প্যান্ডেমিক সবগুলাই ডিফারেন্ট টাইপ অফ ফ্লু দিয়ে হয়েছে। সুতরাং এই মুহূর্তে এই বার্ড ফ্লু H5N1 অ্যাট ইস কারেন্ট শেপ, এটার প্যান্ডেমিক পটেনশিয়াল যথেষ্ট কম, একটু ওরি করার মতো না, কিন্তু it has every potential to mutate and change structure, এবং এটার প্যাথোজেনিসিটি, এটার ভিরুলেন্স, এগুলো চেঞ্জ করে একটা প্যান্ডেমিক যে হবে না, করতে পারে না, এটা একদম নিশ্চিতভাবে বলা যায় না। এই যে এই ধরনের ফ্লু দেখতে আমরা ঘুরে ফিরে আসছে, এবং মনে হচ্ছে যে সময়ের সাথে সাথে এগুলোর সিভিয়ারিটিও বেড়ে যাচ্ছে, তো এটা আসলে আমাদের জন্য কতটা ডেঞ্জারাস হতে পারে, এবং এর কনসিকুয়েন্স কি আমাদের কোনো কনসার্ন হবার মতো কোনো ব্যাপার কিনা। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, যে এটা সত্যি কথা যে আমাদের ইদানিং কালে আমরা স্পিল ওভার অ্যানিমাল টু হিউম্যান, বার্ড টু হিউম্যান স্পিল ওভার ভাইরাস দেখছি। প্রতি বছর নতুন নতুন ভাইরাস আউটব্রেক দেখছি, এবং এগুলো হচ্ছে মূলত হিউম্যান পপুলেশন বাড়ার কারণে, এবং অ্যানিমেলের যে ওদের ন্যাচারাল হ্যাবিটেট সেগুলো আমরা এনক্রোচ করছি। আমরা মানে ওয়াইল্ড এরিয়া গুলা সেখানে কেটে নতুন সাবডিভিশন করছি, নতুন ফ্যাক্টরি করছি। সুতরাং ওয়াইল্ড অ্যানিমেল হিউম্যান ইন্টারাকশন বাড়ছে, কন্ট্যাক্ট বাড়ছে। সুতরাং আগে তো মানুষ কম ছিল, মানুষ এবং ওয়াইল্ড লাইফ দে হ্যাড এ সিগনিফিক্যান্ট বাফার বিটুইন দেম। এখন মানুষ বেড়েছে, মানুষটা ওদের যে ন্যাচারাল হ্যাবিটেট সেখানে গিয়ে বসবাস করছে, গাছপালা কেটে বাড়ি বানাচ্ছে। সুতরাং এইসব কন্ট্যাক্টের কারণে স্পিল ওভার বেশি হচ্ছে, কি ইনফেকশন আউটব্রেক বেশি হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এখন আমাদের
টেকনোলজি অনেক অ্যাডভান্স হয়েছে, এখন এই ধরনের নতুন ভাইরাস ইনফেকশন ডিটেক্ট করা অনেক ইজি। এখন মেটাজেনোমিক স্টাডিজ, পিসিআর প্রোব, তারপরে সোয়ার ওয়াটার সার্ভেলেন্স, অনেক হাই টেক এবং হাইলি এফেক্টিভ এপিডেমিওলজিক্যাল সার্ভে হচ্ছে অলমোস্ট নিয়মিত হচ্ছে। এইসব কারণে আমাদের ডায়াগনোসিস বেশি হচ্ছে, আমরা মোর অ্যাওয়্যার, মিডিয়া এই খবরগুলা বেশি সিরিয়াসলি প্রচার করছে, সেসব কারণে আমরা বেশি জানছি। একটা হচ্ছে গিয়ে আমাদের ইন্টারাকশন বাড়ছে বিকজ অফ উই আর এনক্রোচিং অন দেয়ার ন্যাচারাল হ্যাবিটেট, আর একটা হচ্ছে আমরা বেশি ডায়াগনোস করছি, আমাদের ক্যাপাবিলিটি বেড়েছে, ডায়াগনস্টিক টুল কিট ইজি হয়েছে। আর থার্ডলি এগুলো মিডিয়া এখন সে ব্যাপারে বেশি অ্যাওয়ার, এবং দে আর পাবলিশিং দিস স্টোরিজ উইথ কোয়াইট এ বিট অফ সেন্সেশন অ্যান্ড হাই প্রোফাইল, সেগুলো আগে ছিল না হয়তো বা। আমরা এটাকে বলছি বার্ড ফ্লু। তো আমরা জানি যে হাঁস, মুরগি এই ধরনের, বিশেষভাবে বারবার করে বলা হচ্ছে ডাক, গিজ, এই ধরনের বার্ড গুলো আসলে খুব বেশি কমনলি ইনফেক্টেড হচ্ছে এবং এগুলো বেশি এফেক্টেড হচ্ছে। কিন্তু আমরা কি স্পেসিফিক করে কি আমরা বলছি যে এটা কি যে কোনো বার্ডই এটা ক্যারি করতে পারে বা স্প্রেড করতে পারে, বা আমরা কি স্পেসিফিক ভাবে কিছু বার্ডের কথা আমরা এইটা সব বার্ডে, মানে ওই এভিয়ান যে জেনাস সব বার্ডে ইনভলভ হচ্ছে। আবার ডাক, হাঁসগুলা ইনফেক্ট হচ্ছে, কিন্তু হাঁসগুলো এতটা সিরিয়াসলি ম্যানিফেস্ট করছে না, কিন্তু আবার চিকেন খুব সিরিয়াসলি ম্যানিফেস্ট করছে, মারা যাচ্ছে। ওভারঅল বার্ড পপুলেশন উপরে ডাক ছাড়া এটার এফেক্ট খুব মরণঘাতী। তো আমাদের তরফ থেকে কি কোনো স্পেসিফিক কোনো পদক্ষেপ আমাদের ব্যক্তিগত পর্যায়ে কি নেবার আছে কিনা, যেটা মানে আমরা এখানে হেল্প করতে পারি এই সিচুয়েশনটাকে কমপ্লিটলি স্টপ করবার জন্য? এটা আমরা তো কথা বলছি এখানে, এটা অনেকে টিভি দেখছেন, এইটা আমরা যারা মোর অ্যাওয়্যার পার্ট অফ দ্য সোসাইটি, এগুলো আমাদের নিজেদের সোসাইটির যারা একটু লেস ইনফর্মড, লেস এডুকেটেড, ওদের সাথে কথা বলতে হবে, আলাপ করতে, স্পেশালি যারা পোল্ট্রি ইন্ডাস্ট্রি কাজ করছেন, যারা লাইভ চিকেন স্টোরে কাজ করছেন, যারা লাইভ চিকেন স্টোরে রেগুলার আহজা করেন, যারা ক্যাটল এই ধরনের ফার্মে কাজ করছেন, ওদের সঙ্গে কথা বলে ওদেরকে এই অসুখটা, এই ট্রান্সমিশনটা, এটা রিস্ক নিয়ে আমাদের অ্যাওয়ার করতে হবে। এই অ্যাওয়ারনেসটা থাকলেই অনেক বড় সমস্যা হয়তো বা এড়ানো যায়। সবশেষে জানতে চাইবো যে যখন কারো ভিতরে কোনো হিউম্যান এই মুহূর্তে তার ভিতরে ফ্লু লাইক সিমটমস দেখতে পাচ্ছেন, তো তার সেই মুহূর্তে কি করণীয় এবং কি কি পদক্ষেপ তার ফলো করা উচিত? এখন এই প্রথমে হচ্ছে স্ট্যান্ডার্ড এয়ারবোর্ন আইসোলেশন, isolate them, watch them. আমি যদিও স্টাডিজ নেই, কিন্তু Tamiflu টাইপের ওষুধ, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফ্লু মেডিকেশন ক্যান বি ট্রাইড। আর কন্টিনিউয়াস মনিটরিং অফ দ্য কন্ট্যাক্ট মনিটরিং, যেটা কন্ট্যাক্ট হয়েছে ওরা কেমন আছে, ওরা সুস্থ আছে কিনা, সেগুলো আমাদের খেয়াল করতে হবে। আমি এই মুহূর্তে স্ট্যান্ডার্ডের উপরে কোনো ধরনের বড় ড্রাস্টিক প্রিকশন আমি অ্যাডভাইস করব না। এই মুহূর্তে আমি প্যানিক করার মতো বা কোনো ড্রাস্টিক মেজার নেওয়ার মতো কোনো কারণ দেখি না। বার্ড ফ্লু ইজ এ মাইল্ড ডিজিজ ইন দ্য হিউম্যানস, এবং হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। বাট আপনি বলছেন যে আইসোলেশনের কথা, বাড়িতে যদি কারো ক্ষেত্রে বার্ড ফ্লু বা ফ্লু লাইক সিমটমস দেখা দেয়, তাহলে তাকে আইসোলেট করে রাখতে হবে, তার সবার সাথে ওপেনলি মিক্সিং না করাই আপনি সাজেস্ট করছেন। হ্যাঁ, যদি
স্বাভাবিকভাবে মানে যে কোনো ফ্লু হলে আমরা যা করি, যে কোনো ফ্লু হলে যা করি, আমরা একটু ডিস্টেন্স মেনটেন করি, জাস্ট ট্রিট ইট লাইক অ্যানাদার ফ্লু। এবং একই সাথে তিনি যদি বাইরে কাজ করতে যান কোনো অফিস সেটআপে অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটির একজন পার্টিসিপেটর হয়ে থাকেন, স্টুডেন্ট অথবা টিচার, তাহলে তাকে সেখান থেকেও আইসোলেশন করতে হবে যে পর্যন্ত তিনি সুস্থ না হবেন। সেখানে মাস্ক পরতে হবে, মাস্ক পরে যেতে হবে। এই মুহূর্তে তিনি কাজে যেতে পারেন বা পারবে, এই মুহূর্তে নো রিজন টু আইসোলেট দেম। আমরা হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন এখন পর্যন্ত হয়েছে বলে আমরা জানি না আমরা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা চলে এসেছি আজকে আলোচনার শেষ পর্যায়ে। আপনি বিদায়ের পূর্বে জানতে চাইবো যে দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কোনো অ্যাডভাইস সাজেস্ট করতে চান। না, আমরা বার্ড ফ্লু এখন পর্যন্ত আতঙ্কের ভয়ের কিছু নেই। এখন পর্যন্ত এটা বার্ডের উপরে যথেষ্ট ক্ষতিকর, বার্ডটা মারা যাচ্ছে, বার্ড টু হিউম্যান ট্রান্সমিশন হয়েছে, আমার 65 কেস কনফার্ম হয়েছে, there are 2 deaths, 2 জন মারা গিয়েছে, কিন্তু ওভারঅল খুব মাইল্ড ইনফেকশনই হয় এখন পর্যন্ত। এবং মানুষ থেকে মানুষের ট্রান্সমিশনের কোনো তথ্য আমরা এখন পর্যন্ত জানি না, এখন পর্যন্ত কোনো প্রমাণ নেই যে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হচ্ছে। সুতরাং নর্মাল যে প্রিকশন আপনার নেন এই ফ্লু হলে, মাস্ক পরা, বারবার হাত ধোয়া, একটু মিনিমাল ডিস্টেন্স মেনটেন করা, সেই স্ট্যান্ডার্ড প্রিকশন নেবেন, প্যানিক করবেন না। আর যারা লাইভ পোল্ট্রি ফার্মে কাজ করেন, লাইভ পোল্ট্রি নিয়ে কাজ করছেন, তারা একটু অতিরিক্ত সাবধান হবেন। এবং সেক্ষেত্রে আপনাদের N95 মাস্ক, গ্লাভস পরা, বারবার হাত ধোয়া, সেগুলো খুব ইম্পর্টেন্ট। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর খান। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করলাম এতক্ষণ বার্ড ফ্লু নিয়ে, জেনে নিলাম এর বিভিন্ন ইনফরমেশন গুলো, সিমটম, কি করে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি, কি করে আমরা হেল্প করতে পারি এর প্রিভেনশনকে বন্ধ করবার জন্য। আশা করি ইনফরমেশন গুলো আপনাদেরকে কিছুটা হলেও উপকার দিবে। এগুলো মেনে চললে বার্ড ফ্লু থেকে আমরা নিজেকে প্রিভেন্ট করতে পারবো। এতক্ষণ আমাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক পালমোনোলজিস্ট ডক্টর রুমি আহমেদ খান। ডক্টর খান, TVN24 এর পক্ষ থেকে আপনার প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা। আপনাকে অনেক ধন্যবাদ। TVN24 সব দর্শককে ধন্যবাদ। খুদা হাফেজ। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করবো ইনফরমেশন গুলো মেনে চলতে, নিরাপদে থাকতে। ধন্যবাদ। সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।